বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার স্বগোত্রীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা, সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, শিক্ষা যদি হয় মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার যাদের হাত ধরে হবে রূপান্তর, সেই শিক্ষকরা কেন থাকবে অবহেলিত স্বাধীনতার 53 বছর পর পর্যন্ত? এই দৃষ্টিকোণ থেকে আলোচনায় নিয়ে আসছি আমি এস এম ফরিদুদ্দিন। সম্মানিত দর্শক শ্রোতা, শুরুতেই আপনাদেরকে অনুরোধ করব, লাইকটুকু শেয়ার করবেন, সকলকে জানার সুযোগ করে দিবেন। যারা আমরা হতাশায় নিমজ্জিত, তারা যেন কিছুটা হলেও উজ্জীবিত হয়, সেই বিষয়ে সহযোগিতা করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, যাহা ঘটে তাহার কিছুটা হলেও বটে। কেন এই কথাটা আজকে ক্যাপশনে দিয়েছি? এবং স্বাধীনতার 53 বছর পর পর্যন্ত শিক্ষকরা অনেক ত্যাগ করেছে, অনেক ত্যাগ তিতিক্ষা করেছে। কেউ জীবন দিয়েছে, কেউ রক্ত দিয়েছে, কেউ যুগের পর যুগ তারা চেষ্টা চালিয়ে গেছে। শেষ পর্যন্ত তারা তসবিহ আর নামাজের মসলা নিয়ে বিদায় নিতে হয়েছে। এখনও শোনা যায় প্রায় 70,000 অবসরপ্রাপ্ত শিক্ষক তাদের অবসর পরবর্তী সুযোগ সুবিধা পাওয়ার জন্য ব্যানবেইজে ধর্ণা দেয়। আমরা কতটুকু সভ্যতার জায়গায় পৌঁছতে পেরেছি নিজেকে প্রশ্ন করলে তা বুঝতে পারবো। আমার অর্জিত টাকা, আমার জমানো টাকা চাকরি পরবর্তীতে পাওয়ার জন্য আমাকে ধর্ণা দিতে হয়। ঊর্ধ্বতনদের সাথে যোগাযোগ করলে তারা আমলাদের শিখানো বলি তারা বলে দেয়। যেমন এখন অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত যিনি মাননীয় সচিব, ওনার কাছে যখন একান্তেই প্রশ্নগুলো করা হয়, উনি বলেন যে দেখেন, অবসর পরিবর্তিতে যে জটিলতা, এখানে প্রায় 1500 কোটি টাকা লাগে, শিক্ষকদের কাছ থেকে আসে মাত্র 600 কোটি টাকা, বাদ বাকি 900 কোটি টাকা আমরা যোগান দিতে পারছি না বলে তার সমাধান করতে পারছি না। অত্যন্ত পরিতাপের বিষয়। তখন ওনাকে পরামর্শ দেওয়া হয় যে প্রয়োজনে আপনি বাজেট থেকে হলেও বরাদ্দ নিয়ে অবসর পরবর্তী শিক্ষকদের দাবি পূরণ করেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে প্রচেষ্টা আমরা না, শুধু আমাদের পূর্ববর্তী যারা শিক্ষক ছিলেন তারাও করেছেন। হয়তোবা আমাদের যে রাস্তা বা যেভাবে আগানো উচিত তার মধ্যে কিছুটা ভুল ছিল বা ভুল আছে, কিন্তু আমাদের ভুল থাকুক আর না থাকুক, রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা কেন ভুল করবে, এই প্রশ্নটাই জানতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যখন আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরা হয়, তারা বলে যে দেখেন, আপনারা 15 বছর 16 বছর যাবৎ আপনারা অপেক্ষা করতে পারছেন, আর আমাদেরকে কি একটু সময় দেওয়া যায় না? আমরা আপনাদের বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছি। শিক্ষকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। আমরা শিক্ষকদের বিষয়ে যোগ্য উপযোগী সিদ্ধান্ত নিতে যাচ্ছি। প্রশ্ন ছুড়ে দিলাম, শিক্ষা সংস্কার কমিশন গঠন হলো না কেন? তারা প্রত্যুত্তরে বলে, হয় নাই, হবে। আমরা নিরপেক্ষ লোক খুঁজছি, যাদেরকেই আমরা আনতে যাই কোনো না কোনো দলকানা লোক খুঁজে পাই বলে আমরা শিক্ষা সংস্কার কমিটি গঠন করতে পারছি না। সম্মানিত দর্শক শ্রোতা, এইভাবে আমাদের চেষ্টা তদবির অব্যাহত আছে এবং থাকবে। সম্প্রতি আমি আপনাদেরকে প্রচার করেছি একটা খবর, হয়তো আপনারা দেখেছেন, যে মাননীয় প্রধান উপদেষ্টা চান যে আগামী বাজেটে শিক্ষাক্ষেত্রে 4 থেকে 6 গুণ বৃদ্ধি করতে। এটা কে বলেছে? শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম বলেছেন, প্রধান উপদেষ্টার স্বপ্ন, দেশে মানসম্পন্ন যৌগোপযোগী এবং আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করা হবে। এই লক্ষ্যে আগামী বাজেটে শিক্ষা খাতে 4 থেকে 6 গুণ বাজেট বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সরকারের। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজ, মাদ্রাসা সহ সর্বক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ, জনবল সহ যা কিছু দরকার তা বরাদ্দ দেওয়া হবে। এখানে আজ সোমবার ডিসেম্বরের 9 তারিখে এই কথাটা বলেছিল রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, যে উনি এই কথাটা উত্থাপন করেছেন। এবং পাশাপাশি এই বক্তব্যে আরও কিছু উনি তুলে ধরেছেন যে মেধাবীরা এই পেশায় আকৃষ্ট হচ্ছে না, বা যারা এখানে চাকরিতে যোগদান করছে তারা কিন্তু ভিন্ন পেশায় চলে যাচ্ছে। এই যে ধরেন শিক্ষা থেকে মুখ ফিরিয়ে না, এই বিষয়টা যেন না হয়, যুগোপযোগী বেতন কাঠামো তৈরি করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা কাজ করছেন বা উনি চিন্তাভাবনা করছেন। আগামী বাজেটে তার প্রতিফলন হবে। আমরা যারা কূটনৈতিক তৎপরতা চালাই বা শিক্ষকদের স্বার্থে কাজ করি, আমরা কিন্তু বারংবার একটা কথাই বলার পর তারা আমাদেরকে বলে যে আমরা এই পর্যন্ত এই 15 বছর যাবৎ বঞ্চিত যারা আছে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষরাই আমাদের কাছে এসেছে এবং তারা আমাদের কাছে তাদের দাবি দেওয়া তুলে ধরেছে। আমরা কিন্তু কাউকেই এই মুহূর্তে দেওয়ার মতন কোনো সক্ষমতা রাখছি না বা দিতে পারছি না।
কাউকে দিয়ে শুরু করলে সবাইকে দিতে হবে। তখন আমরা বললাম যে সকলের সমস্যা আর আমাদের সমস্যা এক নয়। আমরা যে শিখি ঈদ বোনাস পাই, বাংলাদেশের কোন পেশা, সরকারি তো দূরে থাক, বেসরকারি কোনো পেশাও কি 25% ঈদ বোনাস আছে কি না জানতে চেয়েছে। তারা আমাদের বিষয়গুলো খুব আমলে নিয়েছেন এবং দূরীকরণের ব্যাপারে তারা পজিটিভ মনোভাব দেখিয়েছেন, কিন্তু এই মুহূর্তেই হচ্ছে বা করছে এই ধরনের সুস্পষ্ট কোনো তারা কথা বলছেন না। তাই বলি কি আমরা থেমে থাকব? আপনারা ভালো করে জানেন যে আমরা অক্টোবর মাসের 15 তারিখ একদিন একটা অবস্থান কর্মসূচি দিয়ে সেখানে সুস্পষ্টভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা আমাদের এই অপেক্ষার পালা বা দিন প্রহর ঘন্টা আমরা গুনতে থাকব। যদি সরকার বাহাদুর আমাদের এই যৌক্তিক দাবিগুলো, যা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারাও স্বীকৃত যে আমাদের দাবিগুলো যৌক্তিক, তারা যদি আমাদের সেই দাবি পূরণ না করে 25 জানুয়ারি থেকে আমরা লাগাতার কর্মসূচিতে যাব। এর মধ্যে বিন্দু মাত্র ব্যত্যয় ঘটবে না। এমনটাও হতে পারে যে জোটের অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ডেট আগানোও হতে পারে, যা আপনাদেরকে আমি জানান দিব বা আপনারা জানতে পারবেন। কেন আমরা আন্দোলনে যাব, কী কারণে যাব? এই কারণে আমরা যাব যে আমরা যে বঞ্চিত আছি এই বিষয়গুলো সরকার জানে না এমনটা নয়। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চাই বা করে আসছি। অনেকে অনেক ধরনের কথা বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী বাজেট পর্যন্ত থাকবে। তো তাদেরকে এতটুকু কথা বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার এত সহসা তারা সংস্কার না করে ক্ষমতা ছাড়ছেন না। যে যত কথাই বলুক না কেন, সংস্কার ছাড়া তারা ক্ষমতা ছাড়ছেন না। তাই আমরা আশাবাদী যে আগামী বাজেট নয় আর এর পরবর্তীতেও থাকবে এবং শিক্ষায় আমূল সংস্কার আনবেন বলে তারা আমাদেরকে ইশারা ইঙ্গিত দিয়েছেন। যেমন প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান নিয়োগ বা ইভেন দো তৃতীয় চতুর্থ শ্রেণী আয়বয়া নিয়োগের ক্ষেত্রেও যে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়, ইভেন দো প্রতিষ্ঠান প্রধানের ক্ষেত্রে নিলামে বিক্রি হয়, সেই বিষয়গুলো জানান দিয়েছে। তারা ভাবছেন কিভাবে এই প্রশাসনিক পদগুলো কেন্দ্রীয়ভাবে নিয়োগ দেওয়া যায়, সেই বিষয় নিয়েও তারা চিন্তাভাবনা করছেন। এখন পর্যন্ত তারা কোনো মুখ খুলছেন না। আর বদলি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে তো আমি প্রতিনিয়তই বলে আসছি যে বদলি অলরেডি বলতে পারেন যে বদলির কাজ অনেকটাই এগিয়েছে, 50%-এরও বেশি এগিয়ে গেছে, 60% হয়ে গেছে বলা যায়। আর বাদবাকিটা হলো কখন প্রজ্ঞাপন দেবে, এটাই সবারই চাওয়া। কিন্তু আমাদের যত দ্রুত প্রজ্ঞাপন চাওয়ার ইচ্ছে, সরকার কিন্তু তত দ্রুত কাজ করছেন না বা করার কোনো কাজ করে যাচ্ছেন, কিন্তু এত দ্রুত তারা সুসংবাদ বা প্রজ্ঞাপন দিতে পারছেন বলে কোথাও থেকে কোনো কিছু জানতে পারি নাই। তবে আমরা চাপ প্রয়োগ করছি যে অন্তত পক্ষে দূরত্ব বিবেচনা করা হলেও যেন সংক্ষিপ্ত পরিসরে আগে প্রজ্ঞাপনটা দেওয়া হোক আর বাদবাকিটা যেন করা হয়। আমরাও এই যে ধরেন 25 জানুয়ারি থেকে যদি আমরা লাগাতার কর্মসূচিতে যাই, আমরা জানতে চাইব মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি সুস্পষ্ট করে ঘোষণা দেন, লিখিত আকারে আমাদেরকে জানান যে আগামী বাজেট থেকে আমাদেরকে এই দেওয়া হবে আর বর্তমানে আমরা এতটুকু দিতে পারছি। কারণ আমাদের ঈদ সমাগত, বছরে 2টা উৎসব মানে আনন্দ, সকল শ্রেণী পেশার মানুষ আনন্দে ঈদ উদযাপন করে, কিন্তু শিক্ষা পেশায় যারা জড়িত, বিশেষ করে আমরা যারা বেসরকারি শিক্ষক, আমাদের পরিবারে কিন্তু কোনো আনন্দ বিরাজ করে না। এই জন্য আমাদের ন্যূনতম চাওয়া শতভাগ উৎসব ভাতাটা এই মুহূর্তে আমাদেরকে দেওয়ার ঘোষণা দেন এবং বাদবাকিটা আগামীতে দিবেন, তাও একটা সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। কারণ আমরা প্রতারিত হতে হতে এখন আর কারো কথাই বিশ্বাস করতে চাই না বা বিশ্বাস হচ্ছে না। যত ধরনের সুন্দর বা মুখরোচক কথাই আসুক না কেন, তা কিন্তু আমাদের মন ভোলাতে পারছে না। কারণ বিগত সরকারগুলো আমাদের সাথে যেভাবে সুন্দর ভাষায় প্রতারণা করেছে, আমরা চাই না অন্তর্বর্তীকালীন সরকার একই কৌশল অবলম্বন করে শিক্ষকদেরকে প্রতারিত করবে, এটা আমরা চাই না। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা শ্রদ্ধা নজরে রাখতে চাই। এখানে অধিকাংশই আছেন শিক্ষকরা যদি জাতি ভাইয়ের দুঃখ দুর্দশা না বুঝেন, অনেকে বলে যে ওনারা তো আমাদের মতন বেসরকারি শিক্ষক না হন, কিন্তু বেসরকারি শিক্ষক না হতে পারেন, শিক্ষকরা শিক্ষকদের কথা যতটুকু বুঝতে পারবে অন্য পেশার লোকেরা তো তা বুঝতে পারবে না। তাই আমাদের শ্রেণীকক্ষে, পাঠদানে এবং সব জায়গায় আমাদের মনস্থির রাখার জন্য আর্থিক যে সমস্যাগুলো আছে তা দূরীকরণ করতে হবে। মৌলিক অধিকার সবার জন্য নিশ্চিত করতে হবে। স্বাধীনতার এত বছর পর এসেও যদি আমরা মৌলিক অধিকারটুকু সুনিশ্চিত করতে না পারি, তাহলে আমরা কতটুকু সফলকাম হলাম তা নির্ধারণ করতে হবে।
আমাদের মৌলিক অধিকার 5টা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই বিষয়গুলো সমাধান করার জন্য রাষ্ট্রে যারা ক্ষমতা নেন বা সংসদে যান, তারা কিন্তু বাংলাদেশের পবিত্র সংবিধান ছুঁয়ে তারা শপথ করেন সকল ভাবাবেগ এবং ভয়ভীতির ঊর্ধ্বে উঠে তারা এই মৌলিক অধিকার নিশ্চিত করবে, কিন্তু আজও তা আমরা বাস্তবায়ন দেখছি না। সম্মানিত দর্শক শ্রোতা, এই বক্তৃতা সারা রাত দেওয়া যাবে, এই ধরনের বক্তৃতা দিতে চাচ্ছি না। শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের কূটনৈতিক দৌড়ঝাঁপ চলছে এবং চলবে। আগামীকালও আমাদের কূটনৈতিক তৎপরতা চলবে। ইদানিং আমরা কাজ বেশি প্রচার কম এই নীতিতে অবলম্বন করছি বলে আপনাদের কাছে সব কিছু প্রচার করা হচ্ছে না, কিন্তু আমাদের বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত যার যেখানে পরিচয় আছে সেখান থেকেই কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের পাশে অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজনও সাথে আছে, তাদের সাথেও আমাদের প্রতিনিয়ত কথা হয়, তাদেরকেও চাপ দেওয়া হয় ন্যূনতম অন্তর্বর্তীকালীন সরকার যেন চলমান বাজার থেকে আমাদেরকে শতভাগ উৎসব ভাতাটা দেন, আর আগামীতে কি দিবেন তার জন্য সুস্পষ্ট রূপরেখা তৈরি করেন। এই বিষয়টা আমরা জানতে চাচ্ছি বা চাওয়ার চেষ্টা করছি এবং চেষ্টা চলবে। যদি আমরা সত্যিকার অর্থেই হতাশ হই তাহলে আন্দোলন করেই হয়তোবা আমাদের সেই ডেট বা তারিখ নিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে আমাদেরকে সেই ঘোষণা নিতে হবে। কোনো দাবি এমপিভুক্ত শিক্ষকদের এমনি এমনি আসে নাই, আন্দোলন করেই এসেছে। এবার আন্দোলন হবে শিক্ষক বিপ্লব। যদি ঘরে বসে সবাই পেতে চান যা বিগত সালে করেছেন, আমরা কিন্তু প্রচণ্ড ধৈর্যশীল যারা আমরা নেতৃত্ব দেই বা আন্দোলন সংগ্রামের মাঠ তৈরি করি, আমরা কিন্তু প্রচণ্ড ধৈর্যশীল। আপনারা স্বল্পতেই ধৈর্যহারা হয়ে যান। এই কর্মসূচি দেওয়ার পর এত প্রস্তুতি নেওয়ার পর উপস্থিতি আসে না বা হয় না, তারপর তারাই আবার অনেক কথা বলেন। তাই এবার যেহেতু আর চাকরি হারানোর ভয় নাই, নির্বাচিত সরকারের ম্যানেজিং কমিটির সভাপতি নাই যে আপনাকে আটকে দিবে, তাই আপনাদের বাঁধ ভাঙ্গা জোয়ারে আমরা আমাদের সফলতার স্বর্ণশিখরে পৌঁছাতে পারবো এমনটা প্রত্যাশা করছি। আর অনেক কথাই বলতে চেয়েছিলাম, মনে না থাকার কারণে আসে নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।